দর্শক সবাইকে শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে। আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে আমাদের কোরবানি ঈদ এবং তার সমস্ত আয়োজন আমরা শুরু করে দিয়েছি। চারদিকে এখন ঈদের আমেজ। ঈদ যেমন হতে পারে আনন্দময়, পাশাপাশি ঈদে হতে পারে বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যা, যে কারণে আপনি আমি বিভিন্ন সময়ে বিপদে পড়তে পারি। সেজন্য আগেভাগে সতর্ক করে দেওয়ার জন্য সচেতন করার চেষ্টা আমাদের আজকের অনুষ্ঠান, এবং অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে ঈদ কাটুক সুস্থতায়। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা আমাদেরকে করতে পারেন। যদি কোনো সমস্যা থাকে ব্যক্ত করুন, আমরা সমাধান দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আর আপনাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অত্যন্ত খ্যাতিমান ব্যক্তিত্ব, যারা চিকিৎসক এবং একই সাথে স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য বিষয়ক সাংবাদিকও বটে। চলুন একে একে পরিচিত হই ওনাদের সাথে। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি যার সাথে। তিনি হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ বারডেম হাসপাতালে, সেই সাথে প্রথম আলোর স্বাস্থ্য বিষয়ক পাতার সম্পাদক, অসংখ্য বই লিখেছেন স্বাস্থ্য বিষয়ক, একজন সচেতন মানুষ, ডক্টর তানজিনা হোসেন। দর্শক, আমাদের মাঝে আর উপস্থিত রয়েছেন উদীয়মান কার্ডিওভাস্কুলার সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের, সেই সাথে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক, অসংখ্য বইয়ের লেখক এবং সেই সাথে স্বাস্থ্য সাংবাদিকও আমার খুবই প্রিয় ডাক্তার সাকলাইন রাসেল। দর্শক, রয়েছে আমাদের ফেসবুক পেজ ভালো থাকুন, VALO একটা গ্যাপ দিয়ে THAKUN। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজে আপনাদের মতামত ব্যক্ত করতে পারেন, সেখানে প্রশ্ন করতে পারেন, চাইলে আমরা সেখানেও আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব। দর্শক, শুরু করা যাক আমাদের আলাপচারিতা। ফাঁকে ফাঁকে আপনাদের জন্য রয়েছে আমাদের টেলিফোন নম্বরগুলো স্ক্রলে, আপনারা চাইলে ডায়াল ঘুরিয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। শুরুতেই ডাক্তার তানজিনা, আপনার কাছে আমরা জানতে চাই যে ঈদের প্রথম কাজটি হচ্ছে গিয়ে বাড়ি ফিরে যাওয়া। এ সময় যাত্রাপথে হতে পারে নানান সব সমস্যা, যেটা নিয়ে আমরা একটু আগে আলাপ করছিলাম। আপনি কি আমাদের দর্শকদের বলবেন যে যাত্রাপথে কি কি সমস্যা হতে পারে এবং তার জন্য কি প্রস্তুতি রাখা ভালো? হ্যাঁ, ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় এবং সামাজিক উৎসব আমাদের দেশে, এবং এই উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ ঢাকা ছেড়ে বা তাদের কর্মস্থল ছেড়ে নিজেদের বাড়িতে ফিরে যায়। কিন্তু এই যাত্রাপথে প্রতি বছরই ভোগান্তির শিকার হয় তারা, আমরা পত্রপত্রিকায় পড়ি। কিন্তু এই ভোগান্তিটাকে একটু কমিয়ে আনা যায় যদি সবাই মিলে আমরা চেষ্টা করি। যেমন পথে মধ্যে অনেক রকম দুর্ঘটনা ঘটে, যেমন হচ্ছে অজ্ঞান পার্টির কবরে পড়া, তারপর হচ্ছে হঠাৎ করে জিনিসপত্র হারিয়ে ফেলা বা টাকা পয়সা হারিয়ে ফেলা। এই ব্যাপারগুলোতে মানুষকে সচেতন থাকতে হবে। শিশুদেরকে নিয়ে যখন ট্রাভেল করছি বা ভ্রমণ করছি, তখন বিশুদ্ধ পানি এবং বিশুদ্ধ খাবার সঙ্গে নিয়ে ট্রাভেল করাটা উচিত। এবং পথের মধ্যে যে দেরি হতে পারে সেটা মাথায় রেখেই আমাদের যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হওয়া উচিত। পথের মধ্যে আশেপাশের খাবার কিনে না খাওয়া বা অন্যের দেয়া খাবার না খাওয়া। ইভেন শোনা যায় যে ডাবের পানি খেয়েও মানুষ অজ্ঞান হয়ে যায় এবং তাদের ছিনতাইয়ের শিকার হয়। তো সেই সব ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে আমার মনে হয়। শুরুতেই অপরাধ সংক্রান্ত আপনি কি add করবেন please? আমি রোগ সংক্রান্তই না হয় থাকি। শুরুতে আসলে বাংলা ভিশন দর্শকদেরকে অগ্রিম ঈদ মোবারক জানাতে চাই আপনার মাধ্যমে। এই যে যে বিষয়টি বললেন আপা, তার সঙ্গে যদি রোগের বিষয়গুলো আসে, আপনি দেখবেন যে যাত্রাপথে অনেকে ভয় পেয়ে যায়, অনেকে দূরের জার্নিতে যেতেই চায় না, কারণ তার বমির সমস্যা হয়, তার মাথা ঘুরায়। তো এই ক্ষেত্রে আমার প্রথম তাদের জন্য সাজেশন হবে যে হ্যাঁ, আপনি যখন যাত্রা শুরু করবেন তার 8 ঘন্টা আগে বমি নিরোধক একটা ট্যাবলেট পাবেন। বাজারে অনেক ধরনের ট্যাবলেট পাওয়া যায়। প্লাস আপনি যাত্রা শুরু করার আগে এবং যাত্রার মাঝখানে না খাওয়াই ভালো। এবং যাত্রা শুরুর ঠিক আধা ঘন্টা আগে, 30 মিনিটস আগে যদি ওই বমির ওষুধটা সে আরেকবার নেয়, তো ধরে নেওয়া হয় যে সে রাস্তাঘাটে মোশন এই সিকনেসটা মোশন নিয়ে অ্যাভয়েড সিকনেসটা করতে অনেকটা পারবেন। কমে জি। যাবে। এছাড়াও আপনি আপাতত একটু টাচ দিয়ে গেলেন ডাবের পানি, এই যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারে, আমার মনে হয় সেই বিষয়ে তার ভালো জ্ঞান থাকা প্রয়োজন। সেক্ষেত্রে প্রথম কথাই হচ্ছে যে হ্যাঁ, সে রাস্তাঘাট থেকে কিছু খাবে না বা অন্যের দেওয়া জিনিস খাবে না। এমনকি রাস্তার ধারে যে চায়ের একটা দোকান থাকে, ওগুলো কিন্তু টার্গেট থাকে। ওই চায়ের দোকান থেকে বা ওই ডাবের দোকান থেকেই কিন্তু তাকে ঘায়েল করার একটা চেষ্টা হয়। সেগুলো থেকে সে নিজেকে দূরে রাখবে। এছাড়া দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকি, যতই আমরা নিজেদেরকে রক্ষা করবার চেষ্টা করি না কেন, কারণ দুর্ঘটনা আমরা আঘাত ঢাকা হতে রিচা পারে। রোড ক্রস করব। জি, ঢাকা রিচা রোড আছে, আছে ময়মনসিং রোড, আমাদের জন্য সবসময় এই রোডগুলো বিপজ্জনক থাকে। এছাড়াও দেখা যায় যে নানা কারণেই তো আসলে দুর্ঘটনা হয়। একটু প্রস্তুতি থাকা ভালো, যে আমার ফার্স্ট এড জ্ঞানটা থাকা ভালো, সাথে কিছু ফার্স্ট এড যন্ত্রপাতি জিনিসপত্র রাখাও ভালো। এবং একই সঙ্গে আপনি জানেন যে CPR ট্রেনিং দেওয়ার একটা চেষ্টা চলছে সব মানুষদেরকে,
তো আমি যদি সেই ট্রেনিংটা আমার থাকে, আমি কিন্তু পাশে একজন অজ্ঞান হওয়া রুগীকে বা একজন অসুস্থ হওয়া রুগীকে কিন্তু আমি সাহায্য করতে পারি। এজন্য ডাক্তার হতে হবে নট নেসেসারি। সো আমার মনে হয় যে এই বিষয় জ্ঞানগুলো নিয়ে রাখা সবসময়ের জন্য ভালো, শুধু ঈদ না, যে কোনো সময় যাত্রাপথের জন্য। এক্ষেত্রে একটু যোগ করতে চাই যে আমাদের মানে খুব অসহিষ্ণুভাবে মানে রওনা দেওয়ার কোনো দরকার নেই। অনেকে কিন্তু জায়গা না পেয়ে ট্রেনের ছাদে, বাসের ছাদে, যে কোনো ভাবে হোক, যে কোনো উপায়ে হোক রওনা দেয়। আমার মনে হয় একটু ধৈর্য ধরা ভালো, দরকার হলে একটু সময় নেওয়া ঈদ ভালো, শেষ হয়ে যাবে তো। বা দরকার হলে আপনার পরিবারকে আগে পাঠিয়ে দিয়ে যিনি কর্তা ব্যক্তি তিনি পরে যেতে পারেন, কারণ যেহেতু আমাদের যানবাহনের একটা প্রকট সমস্যা আছে। কিন্তু এই জিনিসগুলো আসলে পরিকল্পনা করে, এখন থেকেই পরিকল্পনা করে আগানো উচিত। এইটি পরিকল্পনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে ঈদ চলে আসলে ঈদ চলে যাবে, এই যে ফিলিংসটা হয়, কারণ সবাই একসঙ্গে যেতে চায়। সরকার কিন্তু চাচ্ছে যে আগে থেকে স্কুল কলেজগুলোকে বন্ধ করে ক্রমান্বয়ে যেন সবাই গ্রামের বাড়িতে যায়, আবার ফেরত আসার সময় যেন একই ঘটনা ঘটে। কারণ আমাদের তো সীমিত সম্পদ, আপনি চাইলেও এটাকে অনেক বড় করতে পারবেন না। আপনি যতই বলেন না কেন ছাদে উঠবেই, বাসে উঠবে, লঞ্চ ডুবি হবে, বাস অ্যাক্সিডেন্ট হবে। এটি আমাদের ঈদের সময় কমন একটি পরিচিত আমরা এগুলো অ্যাভয়েড করতে পারবো না। আমরা আমরা অ্যাভয়েড করতে পারবো না, তো আমরা কমিয়ে আনতে পারবো। হয়তো একটা সময় আমরা কমিয়ে আনতে আনতে এক সময় হয়তো অ্যাভয়েড করার চেষ্টা করব, কিন্তু আমাদেরকে সেভাবে দুর্ঘটনার শিকার হতে হবে। খুব দামি কথা বলেছেন আপনারা। দর্শক, অবশ্যই অতিরিক্ত যাত্রী বোঝাই হয়ে কোনো লঞ্চে কিংবা কোনো বাসে উঠবেন না, এটা যেমন দামি কথা, সেই সাথে আপনি যেমন সতর্ক হবেন, যারা ড্রাইভার রয়েছেন, যারা সারেং রয়েছেন, লঞ্চ চালাচ্ছেন কিংবা বাস চালাচ্ছেন, তারাও খুব সচেতন হবেন, কারণ আপনার হাতে অসংখ্য মানুষের জীবনের নিরাপত্তা নির্ভর করছে। আমরা আরেকটি প্রসঙ্গে চলে আসি। যারা দেশের বাড়িতে যাচ্ছেন অথবা দেশের বাড়িতে যাচ্ছেন না, যারা বাড়িতে রয়েছেন ছুটিতে, রেগুলার ওষুধ খান নানান রকম, সেই ওষুধের একটা পর্যাপ্ত স্টক বাসায় রাখুন, কারণ এই সময় ওষুধের দোকানগুলো বন্ধ থাকে। আমি ঠিক বললাম? হ্যাঁ, ওষুধের দোকান বন্ধ থাকে, তবে যারা স্যালাইন বিক্রি করবে যে সমস্ত দোকানে, সেগুলো কিন্তু বেশ খোলা থাকে এবং স্যালাইনের স্টক বেড়ে যায়, কারণ এই সময় পেটের পীড়া থেকে শুরু করে নানা পীড়া হয়। তবে হ্যাঁ, এই বিষয়টা দর্শকদের একটু ভালো করে জানিয়ে রাখা ভালো যে আপনাদের যাদের যে রোগ আছে সেই রোগের ওষুধগুলো যেন সাথে অবশ্যই থাকে। পাশাপাশি যে সমস্ত রোগ হওয়ার সম্ভাবনা থাকে সেই জিনিসগুলোর একটা আগাম ব্যবস্থা নিয়ে রাখা ভালো, কারণ গ্রামে গঞ্জে সত্যি অতটা অ্যাভেলেবল না ওষুধের দোকানগুলো, খুবই কম থাকে এবং এর মধ্যে আবার কিছু কিছু বন্ধ থাকে, কারণ তাদেরও ঈদ আছে। সেজন্য আমার প্রস্তুতি থাকে। কি কি ধরনের ওষুধ বাসায় রাখা ভালো, যে হঠাৎ সমস্যা হলে যেন আমরা সেগুলো ব্যবহার করতে পারি? সাধারণত যে যে ওষুধ খান, যেমন কেউ হয়তো উচ্চ রক্তচাপের ওষুধ খান বা ডায়াবেটিসের ওষুধ খান, রেগুলার এটা তাকে খেতে হয়, সেটা পর্যাপ্ত পরিমাণে তিনি তো অবশ্যই নিয়ে যাবেন, কারণ সেখানে গিয়ে তিনি সেটা নাও পেতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে এই সময়টাতে পেটের পীড়া, যেটা উনি বলেন, তাছাড়া খুব গরম পড়েছে, ওরাল স্যালাইনের কিছু প্যাকেট অবশ্যই নিতে হবে, এবং পেটের পীড়াতে খাওয়ার যায় এমন কিছু অ্যান্টিবায়োটিকও তিনি ডাক্তারের সাথে পরামর্শ করে, চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে তিনি নিয়ে যেতে পারেন। শিশুদের জন্য জ্বরের প্যারাসিটামল বা কিছু কাশির ওষুধ বা স্যালাইন ইত্যাদি সঙ্গে নিয়ে যাওয়া অবশ্যই দরকার। তার মানে এইসব কিছু ওটিসি ড্রাগ, ওভার দি কাউন্টার ড্রাগ আমরা আমাদের সাথে রাখতেই পারি। দর্শক, হলো যাত্রাপথের প্রস্তুতি বা বাসায় গিয়ে কিভাবে আপনি থাকবেন তার প্রস্তুতি। আসুন এবার কোরবানি হাট ঘুরে আসি। প্রতি বছর কোরবানির হাট বসে। আমরা যারা কোরবানির হাটে যাই, আপনি বাদ দিয়ে আমরা যারা যাই, আমরা খুব আশা করে যাই যে এবার কোরবানি হাটটা বোধহয় স্বাস্থ্যসম্মত হবে, কিন্তু সেই গোবরে কাদায় মাখামাখি একটা কোরবানি হাট থেকে কোনো রকম একটা গরু কিনে নিয়ে আসি, শিঙের গুতার ভয় খেতে থাকতে থাকতে। তো কোরবানির হাটটা কিভাবে স্বাস্থ্যসম্মত করা যায়? কোরবানির হাটটা আসলে এটার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, যে আমি একটু কষ্ট করলাম, একটা কষ্ট করে গরু কিনলাম, এর মধ্যে আবার বাসায় ফিরলাম, এটা কিন্তু একটা আনন্দ আছে। আমার মনে হয় স্বাস্থ্যসম্মত হওয়ার আগে প্রথম সতর্কতা থাকা উচিত যে আমি কোরবানির হাটে কাকে নিয়ে যাব। শিশুদের একটা নিয়ে যাওয়ার প্রবণতা থাকে, তাদের কিন্তু আগ্রহ এবং আনন্দ দুটোই বেশি থাকে। আর মনে হয় এই বিষয়টি টোটালি রেস্ট্রিক্টেড করা উচিত যে শিশুদেরকে আমি নিয়ে যাব না। দ্বিতীয় হচ্ছে যে হ্যাঁ, আমাদের হাটগুলো কিন্তু কোনো প্ল্যান ওয়েতে করা হয় না, এগুলো হঠাৎ করে একটা মাঠকে হাটে কনভার্ট করা হয়। আর মনে হয় যে সেই ক্ষেত্রে যদি সরকার আগে থেকে প্ল্যান থাকতো যে হ্যাঁ এই জায়গাগুলোকে আমরা কনভার্ট করব, পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা যদি নিশ্চিত করা যেত, তাহলে কিন্তু এটি থাকতো। পাশাপাশি হচ্ছে যে হ্যাঁ, নিজের তো সেফটি আগে, আমি তো বুঝতে পারবো যে একটা গরুর কত কাছে গেলে সে আমাকে আঘাত করতে পারে, সেই সেফটিটুকু মেনটেন করে তার সামনে গিয়ে দাঁড়ানো, এই জিনিসগুলো যদি সে পাশাপাশি রাখে, এবং অবশ্যই সিটি কর্পোরেশনের একটু দায়িত্ব আছে যে গরু যে বর্জ্যগুলো সেগুলো যেন দ্রুত সরিয়ে ফেলে, এবং সেক্ষেত্রে মানুষ সচেতন হতে হবে, এবং যারা এই হাটের ইজারাদার বা হাটের দায়িত্বে থাকবেন তাদের এটি মুখ্য দায়িত্ব যে আমি আমার হাটকে পরিষ্কার রাখবো, নাহলে আমার দর্শক বা আমার আগ্রহী ক্রেতারা তো আকৃষ্ট হবে না। এই বিষয়গুলো যদি একসঙ্গে সমন্বয় করা যায়, কিন্তু ওনাদের মেন্টালিটিটা এরকম যে যেভাবেই রাখি না কেন মানুষকে তো আসতেই হবে, কিনতেই হবে।
না এখন এখন এই কিন্তু- মেন্টালিটি চেঞ্জ করা না, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনি দেখবেন যে আপনি সুপার শপে যান, এখন ওখান থেকে মানুষ মাংস কিনছে, কারণ ও মাছের বাজারে যেতে যাচ্ছে না, কারণ ও জানে যখন পানি আছে, কাদা আছে। সে কিন্তু একটা স্বাভাবিক একটা মাছ, 1 কেজি মাছ যেখানে 2 টাকায়, কথার কথা যদি বলি, সে জায়গায় 4 টাকা দিয়ে কিনতে সে রাজি আছে, তাও সে একটু ভালো পরিবেশ চায়। সুপার শপ কিন্তু আপনাকে সুপার কোয়ালিটি প্রোডাক্ট দিবে না, এই পরিবেশটাই সুপার দিয়ে থাকে মানে তারা। শুনতে যতটাই হালকা শোনায় না কেন কথাগুলো, পরামর্শগুলো, কিন্তু দর্শক বাস্তব কথা হচ্ছে এরকম যে কোরবানির গরুর আঘাতে অসংখ্য মানুষকে এই সময়ে হাসপাতালে ভর্তি হতে হয়, ঠিক না? হ্যাঁ, আজকাল গত 2-1 বছর ধরে আমরা অনলাইন গরুর হাট বলে একটা কথা শুনতে পাচ্ছি। তো এটা কেমন বাজার পাবে বলে মনে হয় এটা আমাদের এটা দেশে? একসময় এটা বাজার অবশ্যই পাবে, কারণ কিন্তু তারপরে তো গরুটাকে বাসায় নিয়ে আসবো, বাসায় নিয়ে আঘাতের আসবো। একটা সম্ভাবনা তবে থেকে আঘাতের সম্ভাবনা হাটের যে থাকে। সমস্যা, ওগুলো থেকে হয়তো একটু মুক্তি পাওয়া যাবে। আমি একটু এই জায়গায় যোগ করতে চাই, সেটি হলো যে আপনি দেখবেন যে অন্য যে কোনো মেডিকেল কলেজের থেকে এই সময় বক্ষব্যাধি হাসপাতাল একটু বেশি অ্যালার্ট থাকে, কারণ তারা জানে যে তারা বুকে আঘাতজনিত রোগী বা শিং দিয়ে গুঁতো খেয়ে যে রোগী গরুর শিং দিয়ে খায়, সেগুলো কিন্তু ওখানে হাসপাতালে আসে। এছাড়া সার্জারির যে আউটডোর, সেগুলো কিন্তু থাকে। আঙ্গুল কেটে আসা খুবই কমন একটি বিষয়, গরুর গুঁতো খেয়ে ফুটো হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে, এরকম খুবই কমন একটি বিষয়। সো আমার মনে হয় যে সতর্ক থাকা উচিত। সতর্ক থাকা তো অবশ্যই যারা উচিত। গরুর ব্যাপারী তারা যেরকম, যারা গরুর ক্রেতা তাদেরও আমার মনে হয় কোরবানির হাটগুলোকে সরকার বা সিটি কর্পোরেশন চাইলে কিছু রেস্ট্রিকশন করতে পারে, যে আপনারা যদি এভাবে ক্লিনলিনেসটা মেনটেন না করেন তাহলে আপনাদের জরিমানা করা হবে, বা তারা বারবার ভিজিলেন্স করতে পারে। এবার তো একটা ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে যে যেখানে সেখানে কোরবানির হাট বসানো যাবে না, সরকারি নির্ধারিত জায়গায় বসাতে হবে। এটা খুব ভালো এটা একটা এই ভালো একটা বিষয়টিকে কথা, আমরা সামনে আরো অবশ্যই ভালো স্বাগত হবে। জানাই। আমরা এটা স্বাগত হয়তো আরো জানাই। সামনে আরেকটু ডেভেলপ হবে। আমাদের একজন দর্শক ফোন করেছেন, প্রশ্নটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি প্লিজ। স্যার, আমি আপনাদের মাধ্যমে জানতে চাচ্ছি যে হার্টের রোগীরা কি একটু একটু গরুর মাংস খেতে পারবে? আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে তেঁতুলের শরবত খেলে কি চর্বি কাটে? তেঁতুলের শরবত খেলে চর্বি কাটে কিনা, দুটো প্রশ্ন করেছেন, একটা একটা করে আমি ভাগ করে দিচ্ছি। হার্টের রোগীরা কি গরুর মাংস খেতে পারবেন? খেতে তো ইচ্ছা করে। এই সময়টাতে তো আসলে ওভাবে একেবারেই না করা যাবে না যে গরু মাংস খাবেন না। তবে গরু মাংসে চর্বি আছে, যে জায়গাগুলোতে বেশি করে চর্বি আছে ওই জায়গাগুলো অ্যাভয়েড করা ভালো, যেমন মগজ, যেমন পায়া, এগুলো কখনোই খাবেন না। এগুলোতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, বা হচ্ছে হাড্ডির যে মজ্জা, এগুলো খাওয়া উচিত ভুঁড়ি? নয়। ভুঁড়িতে তো অবশ্যই অনেক পরিমাণে ফ্যাট আছে। এত মজার খাবার খেতে দিবেন না। না, তবে আমি খাবারটা দিতে চাই। হ্যাঁ, এবং মাংসের মধ্যে যে ভিজিবল বা দৃশ্যমান যে চর্বিটুকু আছে, যে সাদা রঙের যে চর্বিটা, এটা পুরোটাই ফেলে দিন। এটা ফেলে দিয়ে যে সলিড মাংসটা থাকে সেখানে প্রোটিন থাকে মূলত, এবং সেটাতে চর্বি কিছুটা কম থাকে। এবং রান্নার পদ্ধতিটাও চেঞ্জ করে অনেকটাই চর্বি কমানো যায়, চর্বির ক্ষতিকর প্রভাবটা কমানো যায়। যেমন হচ্ছে স্লাইস করে কাটলে এবং সেটাকে অনেক সময় ম্যারিনেট করে খাওয়া, বা ডিপ ফ্রাই না করে, বেশি করে তেল দিয়ে রান্না না করে অন্যভাবে খেলে সেক্ষেত্রে চর্বি গ্রিল করে খেলে? গ্রিল করে খেলে ভালো। শুটকি বানিয়ে খেলে? শুটকি বানিয়ে খেলে অতটা চর্বি থাকার কথা নয় আমার যা মনে হয়। আচ্ছা। তবে আমরা যে ধরনের রান্না করতে প্রস্তুত, যে কাবাব বা হচ্ছে খুব ডিপ ফ্রাইড জিনিস, বা ধরুন বেশি তেল মশলা দিয়ে আচ্ছা, রান্না একটা করা। প্রিপারেশন নিয়ে, যেহেতু মাংসের প্রিপারেশন নিয়ে কথা উঠলো দর্শক, তেঁতুলের প্রসঙ্গে আমি একটু পরে আসছি, তেঁতুল তত্ত্বে। তার আগে মাংস প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে আমরা একটা খাবার প্রায় খাই, সেটি হচ্ছে যে একই মাংসকে বারবার আমরা জাল দিচ্ছি এবং কয়েকদিন রেখে খাচ্ছি। এইটা কি স্বাস্থ্যসম্মত? এটা প্রপারলি রক্ষণাবেক্ষণ করা বা রেফ্রিজারেট করাটা খুব জরুরি, বা হচ্ছে ঠিকমতো এই আমাদের মতো গরম দেশে যেখানে প্রচুর গরম পড়ে সেখানে এই খাবারটা নষ্ট হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের আমরা শুনেছি স্বাস্থ্য যেটা সমস্যা যে হতে পারে। বারবার জাল দিলে এই প্রচুর তেল কনজিউম করে রাখে এই খাবারটা, সেক্ষেত্রে কি এটা স্বাস্থ্যসম্মত? না, সেক্ষেত্রে আসলে এর যে ক্ষতিকর যে প্রভাবগুলো, সেগুলো আসলে বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যে কারণে আমরা হোটেলের খাবারগুলোর কথা বলি, আমরা খেয়ে কিন্তু বেশ ভালো লাগে, পরে কিন্তু পেট জ্বলছে। তো এই ক্ষেত্রে আমি দর্শককে বলতে চাই যে আপনি মাংস অবশ্যই খাবেন, তবে আপনি তো মনেই রাখতে হবে যে আমি রোগী, আমার খাবারটাকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার যেটি বললেন যে আপনার মাংস টুকরোগুলোকে আপনি ছোট ছোট করে রান্না করার ব্যবস্থা করুন, এবং রান্নার ঠিক আগেই দৃশ্যমান যে চর্বিগুলো আছে সেগুলো কেটে ফেলুন। গ্রামে গঞ্জে অনেকেই দেখবেন যে বলছে যে মাংসতে একটু চর্বি আছে, দাঁড়ান একটু গরম করে আনি। গরম করে আনলে তার চর্বিটা চলে যাচ্ছে না, ওটা শুধু ইনভিজিবল হচ্ছে, অদৃশ্য হচ্ছে, বাট থাকছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই কমিয়ে খেতে হবে। আরেকটা বিষয় আমি আপনাকে সবসময় গুরুত্ব দিতে চাই যে আপনি খাবেন অবশ্যই,
কিন্তু একটি ব্যাপার আছে যে আপনি ব্যাংকে কয় টাকা জমা রাখবেন সেটা আপনার উপর নির্ভর করে। আপনি যদি খরচ করে ফেলেন আপনার কোনো সমস্যা নাই। অর্থাৎ আপনি যদি মাংসটা একটু বেশি খেয়েও ফেলেন, আপনি যদি ব্যায়ামের মাধ্যমে বা এক্সারসাইজের মাধ্যমে সেই খরচ করে ফেলেন আপনার অতিরিক্ত চর্বিটাকে, আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে তেঁতুল সেক্ষেত্রে। তত্ত্ব, তেঁতুল তেঁতুলটা আসলে সাধারণ মানুষের দুটি ধারণা আছে। অনেকে মনে করে যে শশা খেলে ওজন কমে, আর একটা মনে করে যে তেঁতুল খেলে আসলে চর্বি কমে, অনেকে ডায়াবেটিসেরও দিতে চায়। তো আমার মনে হয় যে আপনার ওজন কমানো বা চর্বি কমানোর দায়টা তেঁতুলের উপরে না ছেড়ে দিয়ে আপনার উপরে ছেড়ে দিন, কারণ তো তেঁতুল আপনাকে ওই ওজন কমাতে সাহায্য করবে। তেঁতুলে অনেক উপকারী গুণ আছে, ভিটামিন সি থেকে শুরু করে অনেক ধরনের ভালো ভালো খাবার আছে, কিন্তু সে আপনার চর্বি কমানোর দায়িত্ব সে নিবে না। এই দায়িত্ব নিয়ে আসলে তেঁতুলটা তৈরি হয় না। গ্লাসের পর গ্লাস তেঁতুলের রস খেয়ে লাভ নেই, না, খুব একটা লাভ নেই। তবে তেঁতুলের যে উপকারী গুণটা আছে সেটা সে পাবে। আবার অনেকে ভাবেন যে ঠিক আছে আমি অনেকখানি মাংস খেয়ে ফেলেছি, আমি একটু সালাদ খেয়ে ফেলি। এটা একটা ভালো দিক আমার মনে হয়, যে শুধুমাত্র মাংস খেলে কিন্তু আমাদের বেশি খাওয়া পড়বে, কিন্তু সেই মাংসের প্রিপারেশনে যদি আমরা সালাদ যোগ করি বা ভেজিটেবল যোগ করি বা অন্যান্য খাবার যোগ করি, তাহলে কিন্তু মাংসের পরিমাণের পরিবর্তে আমরা অন্য খাবারও খেতে পারবো। যেটা শশাকে বলা হয় যে শশা ওজন কমায়, ওই শশা খেয়ে হয় কি ওটা খেয়ে পেটটা সে পেটটা দখল ভরে করে যায়। রাখে, ফলে আপনি আরেকটু খেতে আপনার আগ্রহটা থাকবে না। সো আপনার খাওয়াটা কম হবে, ওজনটা হয়তো বা কমবে। বিফটা আমরা কিন্তু সে তরকারি নিজে না থেকে খেয়ে যদি বিফের সালাদ টালাদ করে খাই, সেক্ষেত্রে দেখা যাবে বিফের সাথে আমাদের কিছু ভেজিটেবলও খাওয়া পড়লো বা কিছু অন্যান্য আচ্ছা জিনিসও দর্শক, খাওয়া আমরা আগেই মাংস খাওয়ার মেনুতে চলে গেছি, কিন্তু তার আগে তো পশু কোরবানি দিতে হবে, তাই না? সেখানে রয়েছে বেশ কিছু স্বাস্থ্য পরামর্শ, আমরা সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন সরাসরি অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ। ভালো থাকুন। আমি কিচ্ছু বুঝতে চাই না, তুমি আমার মেয়েকে এক্ষুনি সিঙ্গাপুরে পাঠিয়ে দাও। ওর তো পাসপোর্টই করা হয়নি। তোমার আসতে হবে না, ও একদম সুস্থ। কি করছো? কার্টুন দেখছে। ঢাকার প্রাণকেন্দ্র গ্রিন রোডে গ্রিন লাইফ হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে তাল মিলিয়ে নির্ভুল রোগ নির্ণয়ে এবং উন্নত চিকিৎসা সেবার জন্য দেশের মানুষের সর্বাধিক আস্থা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার এবং কমফোর্ট নার্সিং হোম সর্বজন স্বীকৃত। স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার ও সরাসরি অনুষ্ঠান গ্রিন লাইফ মেডিকেল কলেজ। ভালো থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগতম। আমাদের আজকের অনুষ্ঠানে আলাপ করছিলাম ঈদ কাটুক সুস্থতায় এই সংক্রান্ত। তো কোরবানির হাট থেকে গরু তো নিয়ে এসেছেন বাসায়, খেয়াল করে দেখেছেন যে আপনার গরুটা সুস্থ কিনা? আপনি কি জানেন যে সেই গরুকে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়নি বা খাওয়ানো হয়নি, অথবা সেই গরুকে মোটা তাজা করার প্রক্রিয়ার মধ্যে বড় করা হয়নি? কিভাবে জানবেন, বা এই ক্ষেত্রে আপনার জন্য স্বাস্থ্য বিষয়ক কি পরামর্শ রয়েছে আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে, কে বলবেন? শুরু করি। সেটা হলো যে আমার প্রথম টিপস থাকবে যে গরুটা চোখের জন্য যত ভালো, দেহের জন্য তার খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ হচ্ছে যে যেটা মোটা তাজা দেখলে খুব ভালো মনে হচ্ছে, আশেপাশের লোক বলবে ওয়াও কত বড় একটা, কত সুন্দর একটা গরু কিনেছেন, সেটার মধ্যে চর্বি থাকার সম্ভাবনা যেমন বেশি, সেটিকে মোটা তাজা করণের মাধ্যমে মোটা তাজা করার সম্ভাবনা অনেক বেশি। আর মানে গরু কেনার ক্ষেত্রে যেটা আসলে এটা সতর্ক থাকা উচিত, এবং যারা অভিজ্ঞ ক্রেতা তারা কিন্তু জানে যে কোন গরুটা আসলে আর্টিফিশিয়ালি খাবার খাইয়ে বা ওষুধ খাইয়ে মোটা তাজা করা হয়েছে, এবং স্বাভাবিক সুস্থ দেহের একটা গরু কেনা উচিত। প্লাস ওই সময় খেয়াল রাখা উচিত যে গরুটার ঝিম আছে কিনা, বা গরুটার যে পায়খানা হচ্ছে সেখানে কোনো প্রবলেম আছে কিনা, তার পায়ের মধ্যেও রোগের কিন্তু চিহ্ন থাকে। এই জিনিসগুলো যদিও উপস্থিত পশু চিকিৎসক হাটে যারা আছেন তারা নিশ্চিত করেন, তারপরে গরুটাকে ঠোকান, তারপরে ক্রেতাদের একটু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এবং সব হাটে পশু চিকিৎসক থাকে এতটুকু আসলে আমি জানি না, তবে চেষ্টা করা হয় যেন থাকে। সেক্ষেত্রে যদি কোনো সন্দেহ দেখা যায় সেই পশু চিকিৎসকের মাধ্যমে সেটি নিশ্চিত হয়ে। আচ্ছা, এই যে স্টেরয়েড দিয়ে গরু বড় করা হচ্ছে, আমরা তার মাংস খাচ্ছি,
কিংবা মোটা তাজাকরণের গরুর মাংস খাচ্ছি, তাতে কি কোনো হেলথ হ্যাজার্ড হতে পারে? অবশ্যই তাতে নিশ্চয়ই কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে, যদিও এই সংক্রান্ত বড় কোনো গবেষণা এখনো পর্যন্ত হয়নি। তবে স্টেরয়েড হরমোন অনেক সময় বিভিন্ন কারণে মানুষকেও দেওয়া হয় জীবন বাঁচানোর স্বার্থে বা অনেক কোনো রোগের ক্ষেত্রে। স্টেরয়েড হরমোনের কিছু ক্ষতিকর প্রভাব তো মানুষের উপর আছেই, যেমন এটি হার্টের ক্ষতি করতে পারে, হাড় ক্ষয় করতে পারে, তারপর হচ্ছে অতিরিক্ত চর্বি শরীরে জমিয়ে নিতে পারে, মোটা করতে পারে। এইসব ক্ষতিকর প্রভাব গরুর মাধ্যমে সেই স্টেরয়েড হরমোন যদি আবার মানুষের শরীরে আসে, সেই প্রভাবগুলো তো পড়বেই। অনেক আগে ইউরোপের একটি দেশে তারা যখন গরুকে কিছু টেস্টোস্টেরন ইনজেকশন দিতে শুরু করে গরুর ভালোর জন্য, পরে দেখা যায় যে সেই গরুর দুধ খাওয়ার পরে ওই দেশের বাচ্চাদের উপর একটা খারাপ প্রভাব পড়েছিল, সেটাকে আমরা প্রিকশিয়াস পিউবার্টি বলি। সেই বাচ্চাগুলো সময়ের আগেই কৈশোর প্রাপ্তি ঘটেছিল। পরে এটা গবেষণা করে বন্ধ করে দেওয়া হয় যে গরুকে কোনো রকম হরমোন ইনজেকশন না দেওয়াই উচিত, কারণ তার ক্ষতিকর প্রভাব যে কনজিউম করে, যে খায়, তার উপরেও এসে পড়ে। তো আমার মনে হয় এ সংক্রান্ত আরো কিছু পড়াশোনা এবং গবেষণা বাংলাদেশে অন্তত হওয়া উচিত। সেই সাথে যারা এই গরুগুলোকে লালন পালন করছেন, বড় করছেন, বেশি লাভের আশায় বিক্রি করার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ যে আপনারা সজ্ঞানে এই ধরনের ক্ষতিকর ইনজেকশন গরুকে প্রয়োগ করবেন না। তাতে হয়তো কিছু লাভ আপনারা করতে পারেন, কিন্তু তাতে কিন্তু আপনার পাশের মানুষটিরই ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যগত ঝুঁকিতে তিনি পড়ে যাচ্ছেন। আপনাদের একটা ফোন নিচ্ছি আমি। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ঈদুল আজহার আগাম শুভেচ্ছা বাংলা ভিশন পরিবারকে, আজকের অতিথি এবং উপস্থাপক। জি, আমি পিরিজপুরের কাউখালী থেকে খসরু বলছিলাম। আমি কোরবানির মাংস খেতে চাই, কিন্তু আমার অ্যালার্জি আছে, হালকা প্রসার আছে, জি, এবং আমার একটু হৃদকম্পন বেশি হয়। সেক্ষেত্রে খাওয়ার পূর্বে বা খাওয়ার পরে চিকিৎসার সেবার হিসাবে আমার জন্য আপনাদের কি উপদেশ, কি অ্যাডভাইস, প্রতিকার কি, এটা থ্যাংক ইউ বলবেন। খসরু সাহেব, আপনার প্রশ্নটা খুবই সুন্দর, শুনুন পরামর্শ প্লিজ। গরুর মাংসে অনেকেরই অ্যালার্জি থাকে। আসলে অ্যালার্জির ঠিক ওরকম রেমেডি বা প্রপার চিকিৎসা নেই। যে জিনিসটাতে অ্যালার্জি হয় সেটা অ্যাভয়েড করা বা সেটা এড়িয়ে চলাটাই মূল চিকিৎসা। তারপরও যদি একটু একটু খেয়ে নেন এবং তাতে স্কিনে অ্যালার্জি হয় বা অন্যান্য সমস্যা হয়, সেক্ষেত্রে অ্যালার্জির ওষুধ আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগেই খেয়ে নেওয়া ভালো। আমার মনে হয় এটাই ওনার জন্য উচিত তাছাড়া ওনার হবে। উচ্চ রক্তচাপ রয়েছে, আমি একটু যোগ করে দিচ্ছি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, যাদের কিডনির সমস্যা রয়েছে কিংবা হার্ট অ্যাটাক হয়েছিল বা হার্টের সমস্যা রয়েছে, ব্রেন স্ট্রোক রয়েছে, তাদের বেলায় এই ধরনের গরুর মাংস কিংবা ঈদের মেনু খাওয়ার ব্যাপারে কি পরামর্শ? তাদের বেলায় অবশ্যই এটি হিসাব করে নিয়ন্ত্রণের মধ্যে খেতে হবে। যেমন কিডনি রোগীদের বলে দেওয়া হয় যে ছোট বা মাঝারি সাইজের 1 টুকরো বা 2 টুকরো বেশি একদিনে খাওয়া সম্ভব না। সে একই রকমভাবে যাদের হার্টের সমস্যা বা স্ট্রোকের সমস্যা আছে বা যাদের লিপিড প্রোফাইল খারাপ, যাদের কোলেস্টেরল বেশি, তারা ওই যেভাবে বললাম চর্বি ফেলে দিয়ে শুধু সলিড গরুর মাংসটা কম তেলে রান্না করে বা গ্রিল করে খেতে পারেন বা কাবাব করে খেতে পারেন। সেটা মানে রান্নার পদ্ধতিটা চেঞ্জ করে তিনি সেই মাংসটা। আমি আপনাকে এবার যে প্রশ্নটা করব যে আমরা যখন গরু কোরবানি দেই, গরু, খাসি কিংবা মহিষ, যাই করব, উট যাই কোরবানি দেই, সেখানে কিন্তু বেশ কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। আপনি কি একটু সতর্ক করবেন দর্শকদের? না, এই সময় তো আপনার মাধ্যমে দর্শকদেরকে বলতে চাই যে আসলে ছুরি এবং গরু দুটো বিষয়তে একসঙ্গে এই সময় সমন্বয় ঘটে, যার কারণে দুর্ঘটনার সম্ভাবনা অনেক বেশি। জবাই করতে গেলাম ওই সময় আমি আঘাতপ্রাপ্ত হতে পারি, মাংস কাটতে গেলাম সে সময় আঘাতপ্রাপ্ত হতে পারি। তো পরামর্শ তো একটাই যে আপনাকে সতর্ক থাকতে হবে এবং শিশুদের এইগুলো যাতে নাগালের বাইরে থাকে সে ব্যবস্থা করতে হবে। এবং কোনো না কোনো যদি কেটে যায় তার চিকিৎসা তো অবশ্যই অ্যাভেলেবল আছে। নিকটস্থ হাসপাতালগুলো ঈদের সময় খোলা থাকবে, চিকিৎসকরা অনেক সময় পাওয়া যায়, না পাওয়া গেলে অনেক সময় যারা এমার্জেন্সি হসপিটাল বিভাগ আছে সেখানে গিয়ে উনি ফার্স্ট এইড ট্রিটমেন্ট যেটা সেটা নিতে পারে। এছাড়া সেখানে তার বাসায় একটা প্রস্তুতি থাকবে যে সে পভিসেপ আয়োডিন একটা সলিউশন রাখবে, কিছু ব্যান্ডেজ, গজ সে বাসায় রাখবে। দুর্ঘটনা না চাইলেও অনেক সময় হয়ে যায়, তবে চেষ্টা করতে হবে যাতে আমার ওই সমস্যাটা না হয়। আমি তো জানি যে এই কাজটা করলে আমার এই সমস্যাটা হতে পারে। এক্ষেত্রে আমার মনে হয় যে এই কাজটা আসলে প্রফেশনালদের হাতেই ছেড়ে দেওয়া উচিত। অনেক সময় পাওয়া যায় না, এই সময় পাওয়া যায় না, এই সময় নিজে করতে গিয়ে তাড়াহুড়ো করে করতে গিয়ে দেখা যায় এক্স্যাক্টলি প্রফেশনাল পাওয়া যাবে। আমাদের তো একটা টেন্ডেন্সি হচ্ছে যে সকালবেলাই করতে হবে, ওই দিনই করতে হবে। 3 দিন কিন্তু করা যায়, এটা কোনো খুব একটা মানে এটাই নিয়ম, এমন না যে আপনাকে ওই দিন সকালেই করতে হবে। সো তাই যদি ডিস্ট্রিবিউট হয়, প্রফেশনালরাও কিন্তু একটু গ্যাপ পায়, বিকেলে দিয়ে করা যায়, পরের দিনও করা যায়। আমরা অনেক সময় পরের দিন করি, কারণ ওই দিন আরামে আয়েসে লোকজন নিয়েই করা যায়, কোনো সমস্যা তেমন হয় না। আবার এমনও তো হয় যে মানে উৎসাহী মানুষের সংখ্যা তো অনেক বেশি, খালি প্রফেশনাল যে করবে
এই কোরবানি দেওয়ার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে, অবশ্যই যে অনেকে আনন্দ। পার্টিসিপেট করতে আমি সেটা চায়। নিজে ফিল আচ্ছা, করি। আমি আরেকটি প্রসঙ্গে আসি, সেটি হচ্ছে গিয়ে কোরবানি যেখানে দেয়া হয় এবং যদিও সরকার বলেছেন যে নির্দিষ্ট জায়গায় করার জন্য, তারপর তো সম্ভব হয় না, তো সেই জায়গাটা দূষিত হয়ে যায়। তো এই দূষিত জায়গাকে পরিষ্কার করার ব্যাপারে কি? এই ব্যাপারে হ্যাঁ, ব্যাপক গণসচেতনতা দরকার এবং এই সচেতনতা তৈরিতে কিন্তু আমাদের যারা ধর্মীয় কাজে জড়িত আছেন, যারা হুজুর, মৌলভী বা ইমাম সাহেব, তারাও কিন্তু এটা পরামর্শ দিতে পারেন। আমার মনে হয় দেওয়া উচিত যে কোরবানি দেওয়ার পর নিজের এলাকাটা এবং নিজের আশেপাশে যে এলাকাটুকু দ্রুত পরিষ্কার করে ফেলা, রক্তটা ধুয়ে ফেলা, বর্জ্যটুকু নিজেই প্যাকেট করে সিটি কর্পোরেশনকে সাহায্য করা যে যাতে সে নিয়ে যেতে পারে খুব দ্রুত, এবং ব্লিচিং পাউডার, ডেটল ইত্যাদি জীবাণুনাশক ব্যবহার করে নিজের বাড়ি এবং নিজের বাড়ির আশেপাশটুকু নিজেরাই পরিষ্কার করে নেওয়া উচিত। এক্ষেত্রে আমার মনে হয় একটি পাড়া বা একটি গলির লোকেরা নিজেরা কিন্তু একটা কমিটি করে নিতে পারে ঈদের আগে আগে, যে তারা কিছু লোককে এমপ্লয় করলো যে তারা দ্রুত পরিষ্কার করে নেবে, এবং সেটা তারা নিজেরাই উদ্যোগ নিয়ে করে নিতে পারে। সবসময় যে থাকতে হবে তা না। এই জিনিসটা খুবই জরুরি, কারণ এর যে স্বাস্থ্যকর ক্ষতিকর প্রভাব সেটা নিজেদের উপরেই আসবে, সেটা ওই এলাকার বা তার নিজের বাড়ির মানুষদের প্রতিই পড়বে, কাজে সেটা নিজেকেই সচেতন হতে হবে। কাজে কোরবানির একটি অন্যতম অংশ হচ্ছে কোরবানির পর পরিবেশটাকে দ্রুত পরিষ্কার করে ফেলা। আরেকটি প্রসঙ্গে আসি দর্শক, এই সময়ে সারা দেশে এমনকি পার্শ্ববর্তী দেশেও বেশ ডেঙ্গু হচ্ছে। গতকাল দেখলাম খবরে, আপনি খবর পড়েন, আপনি ভালো জানেন যে বেশ কয়েকজন লোক দিল্লিতে ডেঙ্গুতে মারা গেছে, বাংলাদেশেও অনাকাঙ্ক্ষিত মৃত্যু হয়েছে। আপনি একটু বলবেন ডেঙ্গুর ব্যাপারে কি সতর্কতা অবলম্বন? ডেঙ্গুর ব্যাপারে আমি প্রথম কথাটা বলি, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের খুব বেশি প্রচার প্রপাগান্ডা এখন হচ্ছে না, কেন জানি না, যদিও ডেঙ্গু কিন্তু খুব বড় আকারে চলে এসেছে। আপনি জানেন যে দিল্লিতে চিকিৎসকদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। কিছুদিন আগেই, দু একদিন আগে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ছেলে মারা গেলেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। আরো এরকম অনেকগুলো মৃত্যুর ঘটনা আছে। ডেঙ্গুকে বলা হয় যেটা শহুরে রোগ, শহরের মানুষের বেশি হয়। কারণটা কি? এটি হচ্ছে যে শখের পানিতে জন্মে। আপনার যে বাসায় যেটা দেখা যায় পানি থাকে, বা ফুলের টবে যে পানিটা থাকে, গৃহের মধ্যে যদি কোনো একটা ভাঙা টুকরা থাকে, সেখানে যে পানিটা জমে, এই পরিষ্কার পানিতেই কিন্তু এই ডেঙ্গু জ্বরের প্রকোপটা বাড়ে। আর ডেঙ্গু হচ্ছে দিনের বেলা কামড়ায়, এটা কিন্তু রাতে খুব বেশি কামড়ায় না। আমাদের ঢাকা শহরে বা শহরে অঞ্চলে হয় কি, সারা রাত লাইট জ্বালিয়ে আমরা কিন্তু দিনের একটা আবহাওয়া নিয়ে আসি, ফলে ওই ডেঙ্গুর মশাগুলো কিন্তু রাতের বেলা ওভারটাইম করে। সো আমাদের দিনে এবং রাতে দুই বেলাতেই কিন্তু মশারি খাটানোর একটা ব্যবস্থা করা উচিত। আচ্ছা, আরেকটি প্রসঙ্গে আসি, যেহেতু ঈদের আনন্দ আমরা উপভোগ করব, কিন্তু অত্যন্ত গরম এবং অতিষ্ঠ মানুষ গরমে, তো গরমের ব্যাপারে পরামর্শ রয়েছে? অবশ্যই এই গরমে আসলে খুব রিচ ফুড বা খুব চর্বিযুক্ত খাবার একটু অ্যাভয়েড, মাংসটা খাওয়া একদিনেই খেয়ে ফেলতে হবে এমন কোনো কথা নেই, ধীরে ধীরে আমরা খেতে পারি, এবং প্রচুর পরিমাণে পানি পান করা, বা ঘরে যদি খুব বেশি ঘাম হয় তাহলে স্যালাইন পান করাও যেতে পারে। শিশুদের ক্ষেত্রে বিশেষ সচেতনতা দরকার, তাদের হালকা জামা কাপড় পরানো এবং প্রচুর পরিমাণে পানি খাওয়ানো উচিত এই সময়টাতে। এবং যতটুকু পারা যায় রোদ অ্যাভয়েড, হ্যাঁ, যতটুকু পাওয়া যায় বাইরে প্রখর রোদ, এখন তালপাকা রোদ বলা যায়, সেই রোদটা অ্যাভয়েড করা, বা যদি রোদে বেরোতেই হয় তবে ছাতা, সানগ্লাস ইত্যাদি ব্যবহার করা উচিত। গাছের ছায়ায় বিশ্রাম নিন যদি গ্রামে যান। আচ্ছা, আমি আরেকটি প্রসঙ্গে আসি, সময় শেষ হয়ে যাচ্ছে। দর্শক, ঈদের ছুটিতে হঠাৎ ইমার্জেন্সি কোনো সমস্যা আপনার বাসায় দেখা দিতে পারে, হঠাৎ অসুস্থতা, হঠাৎ দুর্ঘটনা, সেই ক্ষেত্রে প্রাথমিকভাবে বা আগেভাগেই সতর্ক সচেতন হওয়া উচিত। সচেতন হয়ে নিন, বিশেষজ্ঞের পরামর্শ প্লিজ। সতর্ক হওয়ার জন্য আসলে আপনি যতই চেষ্টা করেন না কেন, অসুখ তো আপনাকে সুখ দিবে না, সেটা যে কোনো সময় এই অসুখটা চলে আসতে পারে। ইমার্জেন্সি ঈদের সময় যেটি হয়, আমাদের একটা মনের মধ্যে ভয় থাকে যে হাসপাতালে তো চিকিৎসক থাকবে না, আমি কি করব। তবে দর্শকদেরকে বলে রাখতে চাই যে আমরা কিন্তু, এই বাংলাদেশ হচ্ছে সব ধর্মের একটা সুন্দর সহাবস্থান। এই ঈদের সময়গুলোতে দেখা যায় যে যারা অন্যান্য ধর্মের আছেন তারা কিন্তু পুরো দায়িত্বে থাকেন হাসপাতালগুলোকে রোগীর সেবা দেওয়ার জন্য। তবে চিকিৎসক সংখ্যা তারপরে কিছুটা কম থাকে, যদিও রোগীর সংখ্যাও কম থাকে। পাশাপাশি কিন্তু কিছু সেবা থাকে। আপনি নিজেই আমাকে বলেছেন যে আমি ফেসবুকে ইনবক্সে অনেক সময় ইমার্জেন্সি চিকিৎসা দিই, ফোনে ইমার্জেন্সি চিকিৎসা দিই, বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো আছে তারাও কিন্তু প্রাথমিক চিকিৎসা। সো আমার মনে হয় যে হ্যাঁ, হাসপাতালে আপনি যাবেন, সংখ্যায় কম হোক, ডাক্তার অবশ্যই সেখানে থাকবে, এবং পাশাপাশি আপনার ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসার বিষয়গুলো আপনাকেও তদারকি করতে হবে। সৌন্দর্য চর্চা ঈদের একটা অন্যতম অনুষঙ্গ, তো সৌন্দর্য চর্চার ব্যাপারে কোনো পরামর্শ রয়েছে? মেকআপ, অনেক গরম, এই গরমে তো চড়া মেকআপ না করাই উচিত। দ্বিতীয়ত, প্রায় এই ঈদের সময়টা মেয়েদের একটা টেন্ডেন্সি থাকে মেহেদি দিয়ে হাত রাঙানো, এবং সেই ক্ষেত্রে প্রায়ই রিয়াকশন হয়। আজকাল পত্রপত্রিকায় পড়ি যে বিভিন্ন নকল মেহেদি বা কেমিক্যাল মেহেদি পাওয়া যাচ্ছে, সে বিষয়ে সচেতন থাকুন।
পার্লার টার্লারে যাওয়ার ক্ষেত্রেও সচেতন থাকুন, কারণ হচ্ছে ওখানে একই জিনিস বিভিন্ন মানুষকে ব্যবহার করা হয়, সেজন্য ভালো জায়গায় যাওয়া উচিত বা একটু যাচাই করে নেওয়া উচিত যে কোথায় এরকম হয় না। এবং এই গরমে আসলে সুন্দর থাকতে হলে পরিষ্কার পান করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া, এটাই মনে হয় সৌন্দর্যের মূল মন্ত্র হবে সাজগোজ করার চাইতে। ঈদের আনন্দ দর্শক একটা বিশাল বড় মানসিক স্বস্তি এনে দেওয়ার সুযোগ এনে দেয় আমাদেরকে, এবং এই মানসিক স্বস্তি সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়া উচিত। ডক্টর সাকলেন, আমি কি ঠিক বললাম? হ্যাঁ, কোরবানির তো মূল কথাই হচ্ছে যে আসলে আমরা দেখবেন যে কোরবানির সময় আপনি যদি টিভি বিজ্ঞাপনের দিকে তাকান দেখবেন যে ফ্রিজের অ্যাডগুলো বেশি হয়, কিন্তু কোরবানির মূল উদ্দেশ্যে কিন্তু ফ্রিজ থাকা কথা না। আমি আমার যে মাংস সেটি আমি দরিদ্রের মধ্যে ভাগ করে দিব, তার মধ্যে কিন্তু মূল আনন্দটা থাকে, এবং ইসলামের বিধানটাও কিন্তু তাই যে আপনি কতটুকু মাংস আপনি খাবেন আর অন্যকে দিবেন। সো আমার মনে হয় যে আনন্দটা যেমন ভাগ করব, এই আনন্দের অনুষঙ্গ হওয়া উচিত কোরবানির মাংস দেয়া। ইদানিং সেখানে বিপত্তি একটা হচ্ছে, এই যে গরিব ঢাকা শহরে সংগ্রহ করে কিন্তু আবার বিক্রি করে ফেলে। সেজন্য আমি মনে করি যে এখন ওই যেটা অনেকেই করে যে পরের দিন রান্না করে সবাইকে বিলিয়ে দেয়, এটা যার যার ইচ্ছা তার তার মতো সে করবে। তবে হ্যাঁ, আনন্দটা বিলিয়ে দেওয়ার মাধ্যমে আসলে প্রকৃত আনন্দ, এবং কোরবানির মূল কথাই তাই যে আপনি আপনার আনন্দটা অন্যের মধ্যে শেয়ার করুন, এবং সেই শেয়ারটা শুরু হবে মাংস একটু অ্যাড থেকে। করতে চাই যে মাংস বিতরণের সময় অনেক হুড়োহুড়িতে পদদলিত হয়ে অনেক সময় দুর্ঘটনা ঘটে। আমার মনে হয় যিনি বিতরণ করছেন তার নিজেরও একটা পরিকল্পনা থাকা উচিত যে কিভাবে তিনি জিনিসটি দান করবেন, এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেই বিষয়ে সচেতন থাকা উচিত। ডাক্তার সাকলাইন এবং ডাক্তার তানজিনা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আমরা শুরু করেছিলাম যাত্রাপথ দিয়ে, শেষ করলাম কিভাবে কোরবানির আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিব, এবং এই আনন্দ আমাদের শরীর ও মনের জন্য টনিক, অসংখ্য রোগ দূর করা, অসংখ্য রোগকে কন্ট্রোল করার ব্যাপারে সাহায্য করবে বলে আমরা আশা করছি। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, সমস্ত ঝক্কি ঝামেলা এড়িয়ে, সমস্ত সম্ভাব্য স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে ঈদ কাটার আনন্দময় করে তুলুন আপনার জীবনকে, কোন সুস্থ ও সুন্দর। আগাম ঈদ মুবারক জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। ধন্যবাদ।